কোচবিহারের তুফানগঞ্জ থেকে শুরু হয়ে গেল সিপিএম এর বাংলা বাঁচাও যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা আগামী 17ই ডিসেম্বর উত্তর 24 পরগনার কামারহাটিতে শেষ হবে। এই বাংলা বাঁচাও যে যাত্রা, এর নামকরণ থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলা ও বাঙালির বিভিন্ন দাবি, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে এই যাত্রা সিপিএম করতে চলেছে। এই বাংলা বাঁচাও যাত্রায় বিভিন্ন ইস্যু রয়েছে। একদিকে যেমন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, গত 14 বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অপশাসনের অভিযোগ, সেই বিষয়গুলো যেমন সামনে রয়েছে, ঠিক তেমন ভাবে কেন্দ্রীয় সরকারের 100 দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের যে এই রাজ্যের মানুষের প্রতি একটা বিপুল বঞ্চনা রয়েছে, সেই বিষয়টিকেও কিন্তু সিপিএম অগ্রাধিকার দিচ্ছে তাদের এই কর্মসূচিতে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবন জীবিকার ইস্যুই সিপিএম এর কাছে প্রাধান্য পাচ্ছে। এবার গুরুত্বপূর্ণ হলো এই বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে কোচবিহার থেকে, এবং অনেকেই বলছেন যে 2011 সালে রাজ্যে পালাবদলের পরে শেষ কবে সিপিএম এর এত বড় কর্মসূচি কোচবিহার জেলায় হয়েছে তা অনেকেই মনে করতে পারছেন না। এবং একই সঙ্গে অনেকে এটাও বলছেন যে সিপিএম এই যে বিভিন্ন যাত্রা করছে, এর পিছনেও একটা কারণ হলো যে তারা সেই সব জেলাগুলিতেই এই বাংলা বাঁচাও যাত্রাকে নিয়ে পৌঁছে যাচ্ছেন যেখানে তাদের এখনো সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে কিছুটা হলেও আছে অন্যান্য রাজ্যের বিভিন্ন অংশের তুলনায়। অর্থাৎ রাজ্যের অন্যান্য যে অংশগুলি রয়েছে তার তুলনায় এই বাংলা বাঁচাও যাত্রা যে অঞ্চল দিয়ে যাবে সেখানে সিপিএম এর খানিকটা হলেও সাংগঠনিক শক্তি রয়েছে। সিপিএম এর উদ্দেশ্য কি? সিপিএম এর উদ্দেশ্য খুব পরিষ্কার। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে নিজেদের সংগঠন যেখানে আছে সেই সংগঠনকে খানিকটা সচল করা, আর যেখানে নিজেদের সংগঠন নেই সেখানে যদি পারা যায় সংগঠন গড়ে তোলা। অর্থাৎ সংগঠনকে সচল করা, শক্তিশালী করা, সংগঠনকে গড়ে তোলা, এটাই সিপিএম এর লক্ষ্য। এবং ভালো করে দেখলে দেখা যাবে যে এই বাংলা বাঁচাও যাত্রা যে জেলাগুলির উপর দিয়ে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য আরো একটা বিষয় যে এই জেলাগুলির একটা বড় অংশের ভোটার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষ। সেটা মালদা হতে পারে, উত্তর দিনাজপুর হতে পারে, সেটা মুর্শিদাবাদ জেলা হতে পারে, সেটা নদিয়া জেলার উত্তর অংশ হতে পারে, এইটা কিন্তু রয়েছে। এবং রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন যে 2026 সালে সিপিএম কে যদি শূন্যের গেরো কাটাতে হয় তাহলে সিট বের করা যেতে পারে, আসন বের করা যেতে পারে এই অঞ্চলগুলি থেকেই। তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মুর্শিদাবাদ জেলার একটা অংশ এবং নদিয়া জেলার উত্তর অংশ, অর্থাৎ ডোমকল, রানীনগর, হরিহরপাড়া, জলঙ্গি, এই যে কেন্দ্রগুলো রয়েছে। আবার উল্টো দিকে নদিয়ার উত্তর অংশ অর্থাৎ চাপড়া, নাকাশিপাড়া, পলাশিপাড়া, কালীগঞ্জ, তেহট্ট, এই অংশগুলি থেকেই কিন্তু, এই বিধানসভা কেন্দ্রগুলো থেকেই কিন্তু যদি সিপিএম কে কিছু করতে হয় সেটা করতে হবে। কারণ বাকি রাজ্যের পরিস্থিতি সিপিএম এর জন্য আরো প্রতিকূল। এখানেও যে প্রতিকূল নয় এমনটা নয়, কিন্তু রাজ্যের অন্যান্য অংশের তুলনায় খানিকটা অনুকূল পরিস্থিতিতে এখনো এখানে সিপিএম এর সংগঠন রয়েছে বলেই অনেকে মনে করেন। এবং এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য তথ্য, সেটা হলো 2024 সালের লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল অনুযায়ী রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভা কেন্দ্রেই সিপিএম এর প্রার্থী তথা জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি এগিয়েছিলেন, যদিও সেখানে মার্জিন ছিল 1000-এরও কম। এক্ষেত্রে অনেকে আবার এটাও বলছেন যে কংগ্রেসের সঙ্গে জোট আদৌ হবে কি হবে না তার উপরে ভিত্তি করেই কিন্তু এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণ নির্ভর করছে। যদিও সিপিএম এর এখন বক্তব্য খুব স্পষ্ট, কার সঙ্গে জোট হবে কার সঙ্গে জোট হবে না সেটা আলাদা কথা, আগে নিজের শক্তি বৃদ্ধি করতে হবে। নিজের শক্তি বৃদ্ধি না হলে জোটের রাজনীতিতে তেমন ভাবে দাগ কাটা যায় না। বিভিন্ন নির্বাচনে পর্যদস্ত সিপিএম তাই এখন শূন্যের গেরো কাটাতে মরিয়া। তবে সিপিএম কি পারবে এই শূন্যের খরা কাটিয়ে বাংলার বিধানসভায় ফের ফিরতে? তার উত্তর দেবে সময়। আপনাদের চোখ থাকুক
দ্য ফ্লো এর পর্দায়। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে।